হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আজকে আমার বিয়ে। সব নিয়ম মেনেই সঠিকভাবেই আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের প্রথম রাতে আমার স্বামীকে আমি আমার কাছে আসতে দিইনি, কারণ আমি অন্য কাউকে ভালোবাসতাম। আমার ব্যবহারে স্বামী অনেক উদাস হয়ে পড়ে, কিন্তু সে কিছুই বলে না আমাকে। আমার তার প্রতি আমারও কোনো টান ছিল না। আমি একা একা ঘুমিয়ে পড়ি। একদিন সে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে সকালে সেই কাগজটা খুলে দেখতে। পরের দিন সকালে যখন আমি সেটা খুলে দেখি, তখন আমার মনটা কেঁপে ওঠে, কারণ সেটা তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি বড় বাসে করে আমার শ্বশুরবাড়িতে আসি। আমার শ্বশুরবাড়ি আমাদের বাড়ি থেকে অনেক দূরের গ্রামে ছিল। সেখানে পৌঁছাতে আমাকে প্রায় 7.5 ঘন্টা বাসে যাত্রা করতে হয়। সব সফরে আমি কোনো কথা বলিনি। আমি বাড়ি পৌঁছাতে আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে বসায়। আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম। আমি MA পাশ করেছিলাম, কিন্তু আমার মা বাবা ইচ্ছের বিরুদ্ধে আমার বিয়েটা গরিব চাষার সাথে দিয়ে দিয়েছে। এই বিয়েতে আমি একেবারেই খুশি নই। আমার মনে অনেক অপশন ছিল। যখন আমার স্বামী আশরাফুল আমার ঘরে আসে, তখন আমি মন খারাপ করে বসেছিলাম। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো আধুনিক ফ্যাশন জানে না। তার পোশাকগুলো আর বড় দাড়ি দেখে মনে হচ্ছিল সে একেবারে সেকালে। সে আমার পাশে এসে বসে আর কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তার তাকানোতে আমি অস্বস্তি বোধ করছিলাম। সে বলে, আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো বউ পেয়েছি। আমি তার দিকে রেগে তাকাই আর বলি, আমার ভাগ্য অনেক খারাপ যে আমি তোমার মতো একটা অশিক্ষিত স্বামী পেয়েছি। আমার কথা শুনে সে অবাক হয়ে ওঠে। আমার থেকে এরকম উত্তর আশা করেনি। তখন আমার মাথা অনেক গরম হয়ে গেছে। আবার অনেকবার নিষেধ করা সত্ত্বেও আমার মা বাবা এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দেয়, কারণ সে আমার এক দুঃসম্পর্কের মাসির ছেলে ছিল। মা বলেছিল, আশরাফুল অনেক ভদ্রসভ্য আর ভালো ছেলে, রোজগার পাতিও অনেক ভালো করে, তুই ওকে বিয়ে করে সুখী হবি। কিন্তু সুখের জন্য কি শুধু ভদ্রতা টাকা পয়সায় যথেষ্ট? আমার মনের ইচ্ছের কোনো দাম নেই। আমার মনের ভিতর অনেক রাগ জমা ছিল। আমার ইচ্ছে করছিল আমার সব অভিমান আশরাফুলের উপর উগড়ে দিতে। আশরাফুল আমার দিকে তাকিয়ে বলে, তোমার কি হয়েছে বলো? তোমার মা কি তোমাকে বিয়েতে পছন্দমত জিনিস কিনে দেয়নি? সে হয়তো ভাবছে যে আমি এখনো ছোটই আছি। ছোটবেলায় আমার মনের মতো জিনিস না পেলে সবার উপর রাগ দেখাতাম। ওর মনে হয় এখন আমি তেমনটাই করছি। আমি বলি, ব্যাপারটা যদি জিনিসপত্রের হতো তাহলে আমি সহ্য করে নিতাম। তুমি একবার গিয়ে নিজের চেহারাটা আয়নায় দেখো তো। তুমি কি আমার স্বামী হওয়ার যোগ্য? না দেখতে ভালো, আর না তুমি লেখাপড়া জানো। আমার মা বাবা আমার জীবনটা একদম নষ্ট করে দিল। আমি কাঁদতে শুরু করি। আশরাফুল চুপ হয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে বলি, আশরাফুল, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তোমার সাথে সংসার করতে পারবো না। এটা শুনে আশরাফুল হা করে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে, শোনো, তুমি এইসব কি বলছো? তুমি নিজের মধ্যে আছো তো? তুমি নিশ্চয়ই এইসব বানিয়ে বলছো। আমি বলি, আমি বানিয়ে কেন বলতে যাব? আমি সত্যিই একজনকে ভালোবাসি। এটা শুনে ওর চোখে পানি চলে আসে। ও আমার থেকে তার চোখের পানি লুকিয়ে বাথরুমে চলে যায়। এটা সত্যি যে আমি একটি ছেলেকে আসলেই অনেক পছন্দ করি। এই ছেলেটার নাম রবিউল। কলেজের যাওয়া আসার পথে বাস স্টপে তার সাথে আমার আলাপ হয়। সে রোজ আমাকে দেখত। তারপর সে আমাকে তার নাম্বারটি দেয়। বাকি ভালোবাসা সব ফোনেই হয়। অনেকক্ষণ পর আশরাফুল বাথরুম থেকে বেরিয়ে আসে। তখন ওর চোখ মুখ সব ভিজেছিল। মনে হয় বাথরুমে গিয়ে অনেক কেঁদেছে আশরাফুল। আমি আমার পোশাকগুলো পরিবর্তন করে বাথরুমে চলে যাই। যখন আমি বাথরুম থেকে বেরিয়ে আসি তখন দেখি আশরাফুল মাটিতে বিছানা করে শুয়ে পড়েছে। আমিও খাটে গিয়ে শুয়ে পড়ি। তারপর থেকে বেশ কিছুদিন আমাদের মধ্যে কোনো কথা হয় না। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করি না, আর ও আমার সাথে কথা বলার চেষ্টা করে না।
ও সকালবেলা উঠে খেতে চলে যেত, যখন বাড়িতে ফিরত তখন ওর সব শরীর ঘামে ভিজে থাকত। মনে হতো সারাদিন অনেক পরিশ্রম করত। যখন বিকেলে ঘরে আসত তখন আমি ওর থেকে মুখ ফিরিয়ে নিতাম। তারপর গোসল করে ফ্রেশ হয়ে আসত, তখন আমাকে বাধ্য হয়ে আশরাফুলের সাথে এক প্লেটে খাবার খেতে হতো, কারণ এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম ছিল। আমি আশরাফুলের সাথে এক প্লেটে খাওয়া একদম পছন্দ করতাম না। একদিন আমি অর্ধেক রুটি খেয়ে উঠে যাই। তারপর থেকে আমি যাতে মন ভরে খেতে পারি তার জন্য আশরাফুল রোজ অর্ধেক রুটি খেয়ে উঠে যেত। ও সারাদিন এত পরিশ্রম করত, তবুও রাতে মন ভরে খেতেও পেত না। কিন্তু তখন এ নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। আমি শুধু সারাদিন রবিউলের কথা ভাবতাম। ও আমার ফোনটা কাছে থেকে নিয়ে নিয়েছিল, কারণ এই বাড়িতে মেয়ে বৌদির হাতে ফোন রাখতে দেওয়া হতো না। আমার ওনার সাথে কথা বলতে অনেক ইচ্ছে করত, কিন্তু আমার কাছে কোনো ফোন না থাকার কারণেই আমি ওকে ফোন করতে পারতাম না। ওর সাথে কথা না বলে আমি আর থাকতে পারছিলাম না। তাই একদিন আমি আমার সম্মান খুঁয়ে আশরাফুলকে বলি আমাকে ফোনটা দিতে। আশরাফুল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তখন আমি সব লজ্জা ভুলে আশরাফুলের হাত থেকে তার ফোনটা কেড়ে নিয়ে আমি রবিউলের নাম্বার ডায়াল করি। এরপর তার সাথে কথা বলতে শুরু করে দেই। আমি আশরাফুলের উপস্থিতিতেই আমার ভালোবাসার মানুষটির সাথে কথা বলতে থাকি। রবিউল আমার ফোনটি পেয়ে অনেক খুশি হয়েছিল। তারও আমার জন্য অনেক মন খারাপ করত। আমি রবিউলকে বলি কিভাবে আমার মা বাবা আমার বিয়ে দিয়ে দিয়েছে। রবিউল এখন আমাকে বিয়ে করতে রাজি আছে। আমরা অনেকক্ষণ কথা বলতে থাকি। আশরাফুল মাটিতে বিছানা করে শুয়ে পড়ে। তারপর থেকে এটাই নিয়ম হয়ে ওঠে, রোজ আমি আশরাফুলের ফোন থেকে রবিউলকে ফোন করি। একদিন আমি রবিউলের সাথে কথা বলছিলাম, তখন ফোনে সিগন্যালটা বারবার ড্রপ করেছিল। আশরাফুল তখন ঘুমিয়ে পড়েছিল। আমি ফোনটা নিয়ে বাইরে উঠোনে এসে কথা বলি রবিউলের সাথে। আমি কথা বলতে হঠাৎ কেউ আমার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। আমি পিছনে ঘুরে দেখি আমার দেওর দাঁড়িয়ে আছে। সে বলে, তোমার লজ্জা করে না? তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি অন্য কারো সাথে ভালোবাসা করছো। আমার দেওর অনেক আওয়াজ করা শুরু করে, উঠোনে বাড়ির সবাই জড়ো হয়ে যায়। আশরাফুল উঠোনে চলে আসে। সে তার ভাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত আওয়াজ কিসের? তখন আমার দেবর ব্যাপারে সব কথা সবাইকে বলে দেয়া। আমি জানি না আমার দেওয়ার কখন এসেছিল আর আমার কথাটা শুনেছিল, তবে আমি এটা বুঝতে পারছিলাম যে সে সবটা বুঝতে পেরে গেছে। বাড়ির সকলের সামনে আমার মুখোশ খুলে দেয়া। আমি মনে মনে ভাবি, তাহলে হয়েছে এইবার। এরা নিশ্চয়ই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি আমার মা বাবার কাছে গিয়ে উঠব, আর আমার মা বাবা বাধ্য হয়ে রবিউলের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু আশরাফুল আমার সব পরিকল্পনায় পানি ঢেলে দেয়া। সে তার ভাইকে বলে, খবরদার, কেউ আমার বুয়ের চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। আমি আমার বুকে অনেক বিশ্বাস করি। আমার স্ত্রী ওর বন্ধুর সাথে কথা বলছিল, আর আমার অনুমতি নিয়েই কথা বলছিল। এরপর থেকে কেউ যদি আমার বুয়ের দিকে আঙ্গুল তোলে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশরাফুল সকলকে চুপ করিয়ে দেয়া, আর সে আমাকে বাঁচিয়ে দেয়। কিন্তু আমার তার উপর অনেক রাগ হয়। আমি ঘরে এসে তার সাথে ঝগড়া শুরু করি। আমি বলি, কি দরকার ছিল তোমার আমাকে বাঁচানোর? তোমাকে আমার হয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? যা হচ্ছিল ভালোই তো হচ্ছিল। আমাকে দিদার বাড়ি থেকে বের করে দিত, তাহলে আমার মা বাবা বাধ্য হয়ে রবিউলের সাথে আমার বিয়ে দিত। কিন্তু তুমি সেটা হতে দিলেন না। বন্ধুরা, ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাই, আমি তোমাদের সব সময় সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আশরাফুল চুপচাপ আমার কথা শুনে তারপর সে বলে, তুমি আমাকে ভালো না বাসতে পারো, কিন্তু আমি তোমার চরিত্রের উপর কাউকে আঙ্গুল তুলতে দিতে পারি না, কারণ তোমার আর আমার পরিবারের সম্মান রক্ষা করা আমার কর্তব্য। তুমি আমার সাথে না থাকতে চাইলেও আমি সব দোষ নিজের ঘাড়ে নেব, কিন্তু তোমার চরিত্রের দিকে কাউকে আঙ্গুল তুলতে দেব না। কয়েকদিন পর আমি তোমাকে শহরে নিয়ে যাব। যদি ওই ছেলেটা তোমাকে এখনো বিয়ে করতে চায় তাহলে আমি তোমাকে সেখানে রেখে দিয়ে আসব, আর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব। তারপর সময় মতন তোমাকে ছেড়ে দিয়ে কাগজপত্র পাঠিয়ে দেব। আশরাফুলের কথা শুনে আমি অনেক খুশি হই। অশিক্ষিত হলেও নিজের সম্মান রাখতে মানে অন্যদেরকে সম্মান দিতেও জানে। এই প্রথমবার ওর কোনো কাজ আমার ভালো মনে হলো। এই প্রথমবার আমি ওর মধ্যে কোনো একটা গুণ খুঁজে পেলাম।
আমি রবিউলকে ফোন করে সব কথা জানাই। রবিউল অনেক খুশি হয়ে বলে, তুমি তোমার স্বামীর থেকে ছাড়িয়ে নিয়ে আমার কাছে চলে এসো। প্রথমে আমরা কোর্ট ম্যারেজ করব, তারপর তোমার মা বাবাকে জানাব। তখন ওরা বাধ্য হবে আমাদের বিয়েটা মেনে নিতে। কিছুদিন পর আমি আশরাফুলের সাথে রবিউলের বাড়িতে যাই। তখন আমাকে যে ঠিকানা বলেছিল আমি সেখানেই আশরাফুলকে নিয়ে যাই। সেখানে পৌঁছে আমি আশরাফুলকে বলি, তুমি এখন যাও, আমাকে ছাড়াছাড়ির কাগজপত্র পাঠিয়ে দিও, আমি সই করে দেব, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না। আশরাফুল বলে, হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি ছাড়াছাড়ির কাগজপত্র পাঠিয়ে দেব। এই বলে ও চলে যায়। আমি গিয়ে দরজায় কড়া নাড়ি। রবিউল এসে দরজা খোলে। আমাকে দেখে সে একটু হাসে। আমি ঘরের ভিতরে ঢুকি, কিন্তু উঠোনে এসে দেখি সব বাড়ি ফাঁকা। ওর বাড়ির লোক কাউকে দেখতে পাচ্ছিলাম না আমি। কিন্তু রবিউল আমাকে বলেছিল ও আমার ব্যাপারে ওর বাড়ির লোকেদের সব কথা বলেছে। আমি রবিউলকে জিজ্ঞেস করি, তোমার বাড়ির লোকেরা কোথায়? রবিউল বলে, তুমি ভিতরে চলো, আমি বলছি। আমি রবিউল একটি ঘরে যাই। সেই গিয়ে দেখি দুইজন লোক বসে আছে। একজন আমাকে দেখে একটু হেসে বলে, মেয়েটা অনেক ভালো, এর জন্য আমি তোমাকে 3.5 লাখ টাকা দেব। এই কথা শুনে আমি অবাক হয়ে উঠি। ওরা তখন আমাকে নিয়ে ব্যবসা করছে। আমি তখন আমার উপস্থিত বুদ্ধি কাজে দেই। আমি রবিউলকে সরিয়ে দিয়ে ওখান থেকে দৌড়ে পালাই। আমি মেইন দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসি। আর এই 3 জন লোক আমার পেছনে ধাওয়া করে। আশরাফুল তখনও বেশি দূর যায়নি। আমি আশরাফুলকে দেখতে পেয়ে তাকে আওয়াজ করে ডাকি। আশরাফুল পিছনে ঘুরে আমাকে দেখতে পায়। আমি দৌড়ে গিয়ে আশরাফুলের পিছনে লুকিয়ে পড়ি। ওই 3 জন লোক আশরাফুলকে এসে বলে, এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও, না হলে আমরা তোমাকে প্রাণে শেষ করে ফেলব। আশরাফুল কোনো উত্তর না দিয়ে তাদেরকে মারতে শুরু করে। তারপর তারা অন্যদিকে মারতে থাকে। সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। সেই সময় ওখানে দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছিল। পুলিশের গাড়ির আওয়াজ পেয়ে ওরা 3 জন পালানোর চেষ্টা করে, কিন্তু ওরা ধরা পড়ে যায়। পুলিশ অনেক দিন ধরেই খুঁজছিল ওদের। ওরা 3 জন মেয়েদের নিয়ে ব্যবসা করে। মেয়েদেরকে তাদের ভালোবাসার জালে ফাঁসিয়ে তারপর তাদেরকে বিক্রি করে দেয়। আমার ভাগ্য অনেক ভালো যে আমি বেঁচে গেছি। আশরাফুলের মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছিল। এই প্রথমবার আমি ওর আঘাত দেখে কষ্ট পাই। আশরাফুল আমাকে চুপচাপ বাস স্ট্যান্ড অবধি নিয়ে যায়। আমি লজ্জায় ওর দিকে তাকাতে পারছিলাম না। আমি মাথা নিচু করে হাঁটছিলাম। ওর কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল আমার এত খারাপ মনে হচ্ছিল যা বলে বোঝাতে পারবো না। আশরাফুল আমাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় যেতে চাও? তোমার মা বাবার কাছে? আমি মাথা নিচু করে বলি, আমি তোমার সাথে যেতে চাই। সে আর কোনো কথা বলে না, চুপচাপ আমাকে বাড়ি নিয়ে যায়। আমার বাবা মা জন্য হিরে খুঁজে আমার বিয়ে দিয়েছিল, আর আমি যে বসে নিজের সর্বনাশ করতে যাচ্ছিলাম। কিন্তু স্রষ্টার কৃপায় আমি পিছিয়ে গেছি। আমার স্বামীর শরীরের আঘাতের চিহ্ন দেখে আমার খারাপ মনে হচ্ছিল অনেক। আমি আশরাফুলকে জিজ্ঞেস করি, আপনি ঠিক আছেন তো? ও শুধু মাথা নাড়ে আর কোনো কথা বলে না। 2 দিন ধরে আমি ওর দিকে চোখ তুলে তাকাতে পারিনি। আমার নিজের উপর অনেক রাগ হচ্ছিল। কি করে আমি এত বড় ভুল করলাম? একদিন রাতে যখন আশরাফুল অর্ধেক রুটি খেয়ে উঠে যাচ্ছিল, তখন আমি তাকে আটকে দিই আর বলি, আপনি রোজ অর্ধেক রুটি খেয়ে কেন উঠে যান? আপনার ভালো করে খাওয়া দাওয়া করা উচিত। আপনি সারাদিনে অনেক পরিশ্রম করেন। এটা শুনে ও খুবই অবাক হয়ে যায়। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তারপর সে বসে সব খাবারটা খেয়ে নেয়। আমি চাইছিলাম আশরাফুল নিজে থেকে আমাকে ক্ষমা করে দিক, কিন্তু সে কোনো কথাই বলে না। একদিন আমি অনেক সাহস সঞ্চয় করে আশরাফুলের কাছে গিয়ে বলি, আশরাফুল, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে ভুল করেছি। হিরে আর কয়লার মাঝে পার্থক্য বুঝতে পারিনি আমি। হিরে ছেড়ে আমি কয়লার পিছনে ছুটছিলাম। আমি কাঁদতে কাঁদতে আশরাফুলের কাছে ক্ষমা চাই। আমি ভেবেছিলাম এটা শুনে আশরাফুল নিশ্চয়ই আমাকে ধরবে, কিন্তু সে তখনও কোনো কথা বলে না। সে চুপচাপ আমার কথা শুনছিল। তার এই চুপ করে থাকা আমার সহ্য হয় না। আমি বলি, আশরাফুল, আপনি কিছু তো বলুন। আপনি আমাকে বকেন, মারুন, যা ইচ্ছা তাই করুন, কিন্তু দয়া করে কথা বলুন। আশরাফুল প্রতিদিনের মতো চুপচাপ মাটিতে বিছানা করে শুয়ে পড়ে। কিন্তু আমি তাকে বলি, আপনার জায়গা এখানে নয়।
আপনি আমার সাথে খাটের উপরে ঘুমাবেন। কিন্তু সে কোনো কথা না বলে চুপচাপ মাটিতে শুয়ে পড়ে। আমাদের বিয়ের 6 মাস হয়ে গেছিল। বিয়ের পর থেকে আশরাফুল তার মুখ বন্ধ ছিল। এখনও সে তার মুখ খোলে না। পরের দিন সকালে আশরাফুল আমার হাতে একটা কাগজ ধরিয়ে দেয় আর বলে সেখানে সই করতে। আমি কাঁদতে শুরু করি আর বলি, আশরাফুল, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেবেন না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আশরাফুল বলে, তুমি তো লেখাপড়া জানো, এই কাগজটা পড়ে সই করে দিও। এই বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি পুরুষ মানুষের একবার মেয়েদের থেকে মন উঠে গেলে আর সেই মন ফেরত পাওয়া যায় না। কিংবা এটাও হতে পারে যে পুরুষ মানুষরা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখতে পারে না। এমনটা হলে সে কখনোই ক্ষমা করতে পারবে না আমাকে। আমি ঠিক করি যে আজ রাতে আমি আশরাফুলের পা ধরে ক্ষমা চাইব, কিন্তু আমি তাকে ছেড়ে কিছুতেই দেব না। সেই দিন রাত্রে আশরাফুল ঘরে আসতেই আমি তার পায়ে পড়ে কাঁদতে শুরু করি আর বলি, আপনি আমাকে ছেড়ে দেবেন না। আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না। আশরাফুল আমাকে দাঁড় করায় আর বলে, তুমি নিশ্চয়ই কাগজ পড়ে দেখোনি, তাই না? ওটা দেখলে তুমি এইভাবে কাঁদতে না, ওটা ছাড়াছাড়ির কাগজ নয়। এরপর কাগজটা আমার হাতে ধরিয়ে দেয়। আমি কাগজটা খুলে দেখি, ওটা জমির কাগজ ছিল। আশরাফুল তার ভাগের সব জমি আমার নামে লিখে দিচ্ছে। আমি বলি, আশরাফুল, এটা আপনি কি করছেন? আপনার সব জমি আমার নামে কেন লিখে দিচ্ছেন? আশরাফুল বলে, কারণ তুমি আমার স্ত্রী। কাল সকালে আমি শহরে যাব, আর কিছুদিন পরে ফিরব। আমি অনেকবার বারণ করলাম, কিন্তু আশরাফুল আমার থেকে সেই কাগজে সই করিয়ে নিল। তারপর পরের দিন সকালে শহরে চলে গেল। আমি 4 দিন ধরে আশরাফুলের জন্য অপেক্ষা করতে থাকি। 4 দিন পর আশরাফুল বাড়ি ফিরে আসে, কিন্তু তখন বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে যায়। কারণ শহর থেকে আশরাফুলের মৃতদেহ এসেছিল। তার এক বন্ধু তার মৃত্যু শরীর নিয়ে এসেছিল। সে এসে সবাইকে বলে, 2.5 মাস আগে আশরাফুল জানতে পেরেছিল যে তার ক্যান্সার হয়েছে। সে বেশি দিন বাঁচবে না। জানি না 4 মাস আগে তার কি এমন হয়েছিল যে সে আস্তে অসুস্থ হতে শুরু করে। এইসব শুনে আমি অজ্ঞান হয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরে। আমার সব জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি কি নিয়ে বাঁচব? আমার শাশুড়ি মা এসে আমাকে একটি চিঠি দেন আর বলেন, আশরাফুলের বন্ধু তোমাকে এটা দিয়েছে বৌমা। আশরাফুল তোমাকে লিখেছে। আমার একটা অবাক মনে হয়। আমি জিজ্ঞেস করি, কিন্তু মা, আশরাফুল চিঠি কি করে লিখল? আশরাফুল তো লেখাপড়া জানে না। তখন আমার শাশুড়ি মা বলেন, তোমাকে কে বলেছে আশরাফুল লেখাপড়া জানে না? ও এই গ্রাম থেকে 9ম শ্রেণী পাশ করেছে। তারপর প্রাইভেটে উচ্চ মাধ্যমিকে পড়েছে। তারপর গ্র্যাজুয়েশন করেছে। ও তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসত। আমাকে প্রায় বলতো যে গুলনাহার লেখাপড়া করছে, তাই আমাকেও লেখাপড়া করতে হবে। কাল যখন আমার বিয়ে হবে তখন ওকে সবার সামনে এটা না শুনতে হয় যে ওর স্বামী মূর্খ, অশিক্ষিত। এই কথাগুলো আমার মনের মধ্যে তীরের মতো বাঁধে। আশরাফুল আজ অবধি আমাকে বলেনি যে সেও লেখাপড়া জানে। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করি। আশরাফুল আমাকে লিখেছে, গুলনাহার, আমি আজ অবধি তোমাকে বলিনি যে আমিও লেখাপড়া জানি। কারণ লেখাপড়া শেখাটা সব মানুষের অধিকার। এটা আলাদা করে বলার কিছু নেই। ছোটবেলা থেকেই আমার মা বলতো সে তোমাকে বউ করে আনবে। তাই তখন থেকেই আমার তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়। তুমি লেখাপড়া করছো শুনে আমারও লেখাপড়া করতে ইচ্ছে করে। আমি মাকে জিজ্ঞেস করতাম, তুমি কি খেতে ভালোবাসো? তুমি যা খেতে ভালোবাসতে আমি ওসব খাওয়ার অভ্যাস করতাম, যাতে ভবিষ্যতে আমরা সুখে থাকতে পারি। তুমি যখন বিয়ের প্রথম রাতে আমাকে বললে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আমি আজ অবধি কখনো কাঁদিনি। সাহসের সাথে সব পরিস্থিতি সামলেছি। কিন্তু সেই রাতে আমি আমার কান্না আটকাতে পারিনি। ছেলেরা সব সহ্য করতে পারে, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি তার স্ত্রী তাকে বলে সে তাকে নয় অন্য কাউকে ভালোবাসে, তাহলে সেটা সহ্য করতে পারে না। সেই রাত দুঃখ অভিমান আমাকে অসুস্থ করে তোলে। আর আমার ক্যান্সার ধরা পড়ে। আমি আমার সব জমিজমা তোমার নামে করে দিয়েছি, যাতে আমার মৃত্যুর পরে তোমার কোনো সমস্যা না হয়। তুমি চাইলে আবার বিয়ে করতে পারো। যে কেউ তোমাকে সম্মানের সাথে গ্রহণ করবে। তুমি ভালো থেকো। আশরাফুলের চিঠি পড়ার পর আমি অনেক কাঁদতে শুরু করি।
আমার শাশুড়ি মা আমাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, বৌমা, আশরাফুল এমন কি লিখেছেন চিঠিতে যে তুমি এরকমভাবে কাঁদছ? আমি এর কি জবাব দেব জানি না। আমার বোকামির জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। আমি আর কোনোদিন তাকে দেখতে পাব না। আমার জন্য সে তার প্রাণ হারিয়েছে। আজ আমার বয়স 53 বছর, আর এখনও আমি বিধবা। আজও আমার মনে হয় আশরাফুলের মৃত্যু মাত্র কয়েক ঘন্টা আগেই হয়েছে। আমি আমার স্বামীকে এমন সময় ভালোবাসতে শুরু করেছিলাম যখন সে মৃত্যুমুখে ছিল। এইমাত্র আমি আশরাফুলের চিঠিটা পড়ে রাখলাম। আজকাল আমার শরীরটা আর তেমন ভালো নেই, কিন্তু যে ভুল আমি করেছি তার আফসোস সারা জীবন থাকবে। আমি আর কোনোদিন সুখের মুখ দেখতে পারব না। যেসব মেয়েরা লেখাপড়া জানো, অহংকার আছে, আর এই জন্য যারা তাদের স্বামীদের ছোট করো, তাদেরকে আমি এটাই বলবো যে নিজের স্বামীকে সম্মান করো। কোনো রাস্তার ছেলে তোমাকে তোমার স্বামীর মতো ভালোবাসতে পারবে না। এই কথাটা আমার স্বামীর মৃত্যুর পরে আমি বুঝতে পেরেছি। যদি এটা আমি আগে বুঝতাম তাহলে আজ হয়তো আমার স্বামী বেঁচে থাকত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।